মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন সকল রোগীকে সুস্থতা দান করেন, আমিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরেকটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তোমার প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই জানো যে কয়েকদিন ধরেই আমি বলছিলাম আমার ভাইগনার অপারেশন হবে। তো হামিমের ওপেন হার্ট সার্জারি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওর জ্ঞানও ফিরে আসছে। আর হামিমকে অপারেশনের ঠিক আগের দিন রাত 12টা থেকে খাওয়া অফ করে দিয়েছে। আর ঠিক পরের দিন সন্ধ্যা 7টার দিকে বলেছে শুধু আর কি একটু লাল চা আর বিস্কিট খাওয়ার জন্য। তো সারাদিন তো না খাওয়া, আর কি যে যন্ত্রণা হয়েছে কি আর বলবো। আসলে যারা সিজার করে তাদের এমন সমস্যাটা হয়। আর সবচাইতে মেজর অপারেশন কিন্তু ওপেন হার্ট সার্জারির মধ্যে। তো ওর যে কি কষ্ট হয়েছে সেটা আসলে চোখে দেখার মতো না। আমার বোন তো 2টা রোজা রেখেছে, ওর অবস্থা দেখে নামাজ পড়েছে, কান্নাকাটি করেছে আল্লাহ তাআলার কাছে। কারণ আল্লাহ ছাড়া না এই সময়টায় কেউ আর কি সান্ত্বনা দেওয়ার মতো নাই বা কেউ সুস্থ করার মতো নাই। ও পানির জন্য যে কি অবস্থা করেছে একমাত্র এখানে সামনে থাকলে বোঝা যেত। লাস্টে আমার আর কি বোনের জামাইকে বলছে যে তুমি ছোটোবেলায় আমাকে মাইরে ফেলতা, এখন যদি আমাকে পানি দিতেই না পারো। আমার বোন তো মানে ওর এই অবস্থা দেখে আইসিইউ থেকে বের হয়ে গেছে যে আমি এগুলো আর নিতে পারছি না। অনেক কাকুতি মিনতি করছে এক ফোঁটা পানির জন্য। তারপরে যাই হোক, এখন তো একটু মানে ওকে সলিড খাবার দিতে হবে। তো আমার বোন বলল ওকে যেন আমি একটু সাগুদানা করে দিই, শুধু সাগুদানায় আর কিচ্ছু না। তো এই কারণে শুধু একটু তেজপাতা দিয়ে আর একটু লবণ দিয়ে সাগুটা সিদ্ধ করে দিলাম। ওটাই এখন হসপিটালে দিয়ে দিব। আর যেহেতু আমার মা আছে, আমার বোন আছে, ওদের জন্য একটু চা বিস্কিট পাঠিয়ে দেবো। তো সাগুটা আমি ফ্যান ছেড়ে ঠান্ডা করে দিচ্ছি, আর একটু গরম গরম দিব, মানে হালকা গরম যেন থাকে। তো এখন ঘড়িতে অলরেডি 7:30 বেজে গেছে। আমার বোনের জামাই এখন চলে আসবে। আসলে হসপিটাল থেকে বাসায় আসতে একটু সময় লাগে। আমি সব কিছু রেডি করে রেখে দিলাম যেন ও আসলে গেটের সামনে থেকেই নিয়ে যেতে পারে, কোনো যেন দেরি না হয়। আর সাথে একটা বাটি, চামচ, তারপরে এই যে ফ্লাক্সে ভরে চা দিয়ে দিলাম। আপাতত এগুলিই নিয়ে পরে লাগলে আবার দেওয়া যাবে। আর অনেক দিন ধরেই কিন্তু আমার ঘরে খুদ ছিল। এই খুদটা আমি শীতের আগে আনিয়ে রেখেছিলাম যে শীতের মধ্যে বৌয়া খাবো, কিন্তু বৌয়া খাওয়া আসলে হয়নি। কারণ অত সকালে উঠে ভর্তা বানানো আসলে পসিবল না। দিনের যে কোনো সময় বানানো যায়, রাত্রে বানিয়ে দিলেও রাখা যেত, কিন্তু সকালে উঠে ভর্তা বানানো, নাস্তা করা, এটা আসলে আমার জন্য অনেক টাফ হয়ে যায়। এই কারণে কিন্তু দেখা যায় নাস্তাগুলো আমার কিনেই খাওয়া হয়। এই যে খুদের মনে কিন্তু খুদ রয়ে গেছে। তো আজকে বৌয়াটা রান্না করছি। আর বৌয়া অনেকেই কিন্তু চিনে, কেউ বলে বৌয়া, কেউ বলে বউ ভাত, কেউ বলে খুদের ভাত। তো আমরা খুদের ভাতও বলি, আবার বৌয়াও বলি। তো এই রান্নাটা খুবই সিম্পল, একদম অথেন্টিক আর কি স্বাদ পেতে হলে কিন্তু এই বৌয়াটাকে তেল ছাড়া রান্না করতে হয়। তেল দিলে কিন্তু সেই অথেন্টিক স্বাদ পাওয়া যায় না। অনেকে আবার বাগার দিয়ে পোলাও যেভাবে ভেজে রান্না করে সেভাবে রান্না করে, কিন্তু আসলে ওইভাবে একদম যে অরিজিনাল যে বৌয়ার স্বাদ সেটা আসে না। তো আমি এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে দিয়েছি 2টা শুকনো মরিচ। আর আমি কিন্তু আজকে আর কি চালের সাথে পানিটা মেপে দিচ্ছি, 3 কর পর্যন্ত দিতে হবে। তো পরে দেখলাম যে 3 কর হতে আরেকটু বাকি আছে, সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম। আর মাশাআল্লাহ দেখো, প্রায় আমি আর কি 10 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রেখেছিলাম। তো বৌয়াটা কিন্তু মোটামুটি হয়ে আসছে। আর এই পর্যায়ে এখন দমে দিয়ে দিব। আর সাথে যে আলু সিদ্ধ করেছি, কারণ আসলে আমার কাছে মনে হয় আলু ভর্তা হলে আর কিছুই লাগে না, শুধু আলু ভর্তা আর যদি শুটকি ভর্তা হয়, এই 2টা ভর্তাই কিন্তু এনাফ। তো এই যে এখন আমি একটু নাড়াচাড়া করে বৌয়াটা ঢেকে একটু দমে রেখে দেবো, যখন খাবো তখন শুধু সার্ভ করলেই হবে। তবে আজকে না আমি ঘি দিতে ভুলে গেছি। আসলে সকাল থেকে প্রচণ্ড প্যারার মধ্যে ছিলাম। এমনি তো ঘুম থেকে উঠেছি খুব ভোরে, তারপরে এই যে হসপিটালে যাও পাঠানো, তারপরে এই যে আবার ভর্তা বানানো, বোয়া বানানো, আজকে আমার আর কি মাথার উপর দিয়ে অনেক একটা ঝড় বয়ে গেছে। আর এই যে এখন আমার আব্বাকে আর আমার বরকে খেতে দিয়েছি। তো আব্বা না বলছে যে কি শুধু আলু ভর্তা, কিন্তু আমার আব্বা জানে যে আমি অনেক আইটেমের ভর্তা করি। আর শুধু আলু ভর্তা দেখে তাই জিজ্ঞেস করলো যে শুধু আলু ভর্তা করেছি না। তারপর আমি বললাম কিভাবে কখন করবো, এগুলো করতে সময় লাগে না, যেহেতু হসপিটালে খাবার দিলাম, আবার বোয়া বানানো, ভর্তা বানানো, এগুলো তো একটু আসলে টাফই হয়ে যায়। তবে বৌয়াটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। সাথে তো আর কি ডিম ভাজা, তারপর হচ্ছে যে আমের টক মিষ্টি আচার ছিল। আর আমি কিন্তু খাওয়ার সময় অবশ্যই একটু ঘি দিয়ে নিয়েছি, আমার খাওয়াটা আর দেখালামই না। এরপরে রান্না করার জন্য চলে আসছি। আমি একসাথে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন কাটা থাকলে আসলে রান্না বাড়ার মনে হয় অর্ধেক কাজেই সারা হয়ে যায়।
আর অলরেডি কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। ঘরে শালগম ছিল, তো শালগম দিয়ে ছোটো চিংড়ি ছিল, সেই ছোটো চিংড়ি দিয়ে আর কি একটু হালকা ঝোল করে রান্না করব। এটা আমার বরের জন্য, আর আব্বাও খেতে পছন্দ করে। আর সাথে মেয়েদের জন্য মুরগির মাংস রান্না করব। এছাড়া তেমন কোনো আর ঝামেলা করব না। দুদিন ধরে আসলে আমাদের একটু দৌড়াদৌড়ির উপরে যাচ্ছে। আব্বা মা কন্টিনিউয়াসলি তো হসপিটালে আছে, শুধু আব্বা যেমন রাত্রে আসছে, আর আম্মা কিন্তু এখনও হসপিটালে রয়ে গেছে। আর আমাদের আসলে হসপিটালে খাবার দিতে হয় না, এই কারণে একটু ঝামেলা কম হচ্ছে। হসপিটাল থেকে খাবার দেয়, আর দেখা যায় কিছু খাবার কিনে নেয় প্রতি বেলায় আমার বোনের জন্য, বোনের হাজব্যান্ডের জন্য, ওরা আর কি হসপিটাল থেকেই খায়। তো আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করছি, কারণ রান্নাটা যেন ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে না গ্যাসটা কিন্তু একটু ভালোই আছে, মানে লাইনের গ্যাস, এ কারণে কিন্তু দেখা যায় দোনো চুলায় আমি রান্না করতে পারছি। আর এই যে এখন আমি কিন্তু শালগম আর চিংড়ি মাছটা দিয়ে ভালো মতন একটু কষিয়ে নিব। কষানোর পরে আমি 1 কাপের মতন পানি অ্যাড করে দিলাম, কারণ প্রেশার কুকারে রান্না করব যেহেতু সময় বেশি লাগবে না। আর ঢাকা দিয়ে আমি ঠিক 2টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। তো 2টা সিটি কিন্তু পড়ে গেছে, আর আমি চুলার জালটা একদম লো আঁচে রেখে এখন ঘন্টাটা খুলে দেব। আর হাতল থেকে যে নখটা, এই নখটা খুলে দেব। তো এতে করে কি হবে, আপনি থেকে কিন্তু অটোমেটিকলি ঢাকনাটা পড়ে যাবে। অবশ্য অনেক সময় ঢাকনাটা পড়ে না, একটু প্রেশার দিয়ে খুলতে হয়। তো এই যে দেখো 2টা সিটি আসার পরে তরকারির অবস্থা, মাশাআল্লাহ তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর একদম কিন্তু শালগমগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে পানিটা একটু টানিয়ে নিব। এতটা ঝোল রাখবো না, একটু হালকা ঝোল রাখবো। আর দেবো একদম ফ্রেশ ধনেপাতা কুচি। চাইলে কিন্তু একটু জিরার আর কি টালা জিরার গুঁড়া দেওয়া যেত, তো আমি আজকে আর জিরার গুঁড়া দিব না, শুধু ধনেপাতাটাই দিব। তরকারিটা আমি নামিয়ে ফেলেছি, এই যে আমার শালগম তরকারির ফাইনাল লুক। আর মুরগির মাংস কিন্তু আমি কষাচ্ছি, এখানে নতুন আলু দিয়ে দিয়েছি, সাথে 2-3টা একসাথে মাংস আর আলু দিয়ে কষিয়ে নিব। তো এই চুলায় কষানো হতে থাকুক। আরেক চুলায় এখন আমি টমেটোর সালাদ করব। এটা টমেটোর টক বলে আমাদের এলাকায়। তো আমার আব্বা এই টকটা খেতে খুব পছন্দ করে। এমন কোনো দিন নেই শীতের সিজনে আমার মা যেটা রান্না না করে। আর রান্না করতে হলে কিন্তু অবশ্যই এই ধরনের একটা কড়াইতেই রান্না করতে হবে। কোনো ধরনের ছড়ানো কড়াই বা প্যানে কিন্তু এই টমেটোর টকটা ভালো আসে না, যেটা আমি রান্না করতে গিয়ে বুঝেছি। তো প্রথমে কিন্তু আমি সরিষার তেল দিয়েছি, তারপর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, সাথে দিয়েছি একটা শুকনো মরিচ, এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি। তো একটুখানি হালকা ভেজে দিয়ে দিলাম এখানে 1/2 চামচের মতন আদা রসুন জিরা বাটা, খুবই আর কি কম পরিমাণ লাগে ময় মশলা এখানে। তো পেঁয়াজ ভাজার পরে একটুখানি পানি অ্যাড করেছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এরপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদের গুঁড়া, বাস আমাদের কিন্তু আর কিছুই লাগছে না। আর সাথে তো একটু কাঁচামরিচ দিতে হবে। তবে এই টক রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঝালের পরিমাণটা কম দিতে হয়, কোনো আর কি মরিচের গুঁড়া দিলে ভালো লাগবে না, আর কি ঠোঁটটা জ্বালা করে। যেমন ডাল রান্না, তারপর এই যে টমেটোর টক রান্নায় এক্ষেত্রে আর কি মরিচের পরিমাণটা কমই লাগে। তো এই যে দেখো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু টমেটোগুলো এখন আমি খুব ভালো মতন কষিয়ে নিব। আর টমেটোর এই টক রান্নাটা কিন্তু পাকা যে নরম নরম টমেটোগুলো থাকে না, এই টমেটোগুলো দিয়ে বেশি ভালো হয়, কারণ এটা কিন্তু একদম থেতলে নিতে হবে, পেস্টের মতন আর কি তৈরি হবে। তো চুলার আঁচটা আমি একদম মিডিয়াম লো আঁচে রেখে ঢেকে রান্না করব অন্তত 5 মিনিট। আর 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো পানি কিন্তু বের হয়ে আসছে, আর এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, লাস্টে শুধু একটুখানি পানি অ্যাড করব যেন হলুদের গন্ধটা না থাকে। আর যতটা পারা যায় এভাবে কিন্তু একটা আর কি ছেনির সাহায্যে একটু থেতলে নিতে হবে। প্রয়োজনে ডাল ঘুটে দিয়ে একটু ঘুটে নিলেও হয়। আগেই বলেছি টমেটোটা একদম পেস্টের মতো হবে, কোনো আর কি টমেটো যেন না দেখা যায় এমন আর কি থাকতে হবে। তো মশলার গন্ধ যেন না আসে, এই কারণে আমি এখানে 1 কাপের মতন পানি অ্যাড করলাম। তো টমেটোর টকটা এখন ঢেকে দিব আর অপেক্ষা করব পানিটা শুকানোর আগ পর্যন্ত। টমেটোর এই টকটা খেতে যে কি ভালো লাগে, যারা খাও তারা তো জানোই, ভীষণ মজা হয়। মানে ভাত দিয়ে হোক, শুধু ডাল দিয়ে হোক, বা মাংসের সাথে মিশিয়ে হোক, অনেক মজা লাগে। তো দেখো 5 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর কত সুন্দর হয়ে গেছে। একদম যখন এমন একটা থিকনেস আসবে সে পর্যায়ে কিন্তু চুলার জালটা অফ করে দিতে হবে, মানে আমার টমেটোর টক একদম রেডি। আর এই যে এখন আমার আব্বাকে খেতে দিয়েছি, আব্বা নামাজ পড়ে চলে আসছে। আমার বর এখন আসে নাই, সে কাজে মহা ব্যস্ত, ঘড়ির কাঁটা অলমোস্ট 2:30। আর আমার কন্যাদেরও খেতে ডাকছি, তারাও কেউ খাবে কেউ খাবে না, বলছে পরে খাবো। রান্নাবাড়া তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খাবার কোনো খবর থাকে না। তো তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে দিলাম আমার মুরগির মাংস, এরপর টমেটোর টক, এরপর ছোট চিংড়ি দিয়ে শালগম তরকারি। মূলত এই শালগমের তরকারিটা আমার আব্বার জন্য, আমার বরের জন্যই। তো এরপরে কিন্তু আমার বর এসে খেয়েছে, আমরাও খাওয়া দাওয়া করেছি।
আর এখন ঘড়িতে প্রায় 7:30টার মতো বাজে। আর দুপুরে যা রান্না করেছিলাম মোটামুটি সবই শেষ, কিছুই নেই। টমেটো টক শুধু একটুখানি আছে, আর সামান্য একটু মুরগির মাংসের তরকারি আছে। আব্বা আবার হাঁসের মাংস খায় না, তো আমাদের জন্য হাঁসের মাংস রান্না করলাম। মাও কিন্তু রাত্রে আবার হসপিটাল থেকে চলে আসবে, আর মা আসলেই আমরা আবার হসপিটালে যাব আর কি আমার ভাগনাকে দেখার জন্য। আর প্রেশার কুকারে কিন্তু হাঁসের মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর দুপুরের একটুখানি তরকারি আছে, তোমাদের একটু দেখাচ্ছি। একটুকু জাল দিয়ে গেলাম, কারণ নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে দেখো, 1 পিস না 2 পিস মাংস আছে, আর সব কিন্তু খাওয়া হয়ে গেছে। আজকে সকাল থেকে আমি শুধু রান্না করেই যাচ্ছি, সন্ধ্যা 7টা বাজে এখন আমি রান্না শেষ করলাম। তারপরে এই যে এখনও আর কি বের হয়েছে আমি, আমার আপা মানে আমার বড় বোন, আর হচ্ছে আমার বান্ধবী, 3জন মিলে এখন হসপিটালে যাব। আর যাওয়ার আগে আমার বান্ধবী বলে কিছু পিঠা নিয়ে যাবে। আর তার পাশেই বিভিন্ন ভাজাভুজি ভাজতেছিল, যেমন বেগুনি, তারপর হচ্ছে পেঁয়াজু, আলুর চপ, ছোলাও ছিল, কিন্তু ছোলা নেই আসলে হসপিটালে খাওয়া হবে না। আর জানি না কতটুকু কি খাওয়া হবে, তারপরও খালি হাতে যাবে না, নিশ্চিত করেছিলাম নেওয়া দরকার নেই। তো এই যে এখন আমরা 3জনে মিলে অটোরিকশার মধ্যে যাচ্ছি। এখনকার অটোরিকশাগুলো কিন্তু ভালোই বড়, অবশ্য বড় কিনা জানি না, কারণ আমার বড় বোন তো একদম শুকনা, হয়তো বা এই কারণে ইজিভাবে আমাদের 3জনের জায়গা হয়ে গেছে। তো হসপিটালে চলে আসছি, আর আমার বোন ওরা এখন সবাই 3তলায় আছে, যেহেতু আইসিইউ 3তলায়। তো 3তলায় এখন যাব। আর এই যে একটুখানি দেখে আসলে আমার ভাগনাকে, তোমাদের আমি এক ঝলক একটুখানি শেয়ার করলাম। তোমার বন্ধুরা তোমরা সবাই অনেক দোয়া করেছে আমার ভাগনার জন্য। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এখন মোটামুটি ও আর কি ভালো আছে, জ্ঞান ফিরেছে। তবে প্রচুর দুর্বল, আর শরীরে প্রচণ্ড ব্যথা। ওখানে আসলে যে সমস্ত বাচ্চাগুলি আছে সবারই কিন্তু শরীরে অনেক পেন। তোমাদের বলেছিলাম না যে 14 মাসের একটা বাচ্চার অপারেশন হয়েছে, ওপেন হার্ট সার্জারি, কিন্তু বাচ্চাটা না মারা গেছে। তো আল্লাহ তাআলা বাচ্চাটাকে বেহেশত নসিব করুক, তার পরিবারকে সুখ সহ্য করার তৌফিক দান করুক। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।